আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে ভেক্টরের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস তোমরা আশা করছি করেছো। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা অনেক সুন্দরভাবে করব। তো তোমাদের কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিওটা দেখা, তাহলে আজকে যে বিষয়গুলো পড়াবো তোমরা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, ভেক্টরের স্থানান্তর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমি নিয়ে যাই তাকে বলা হয় কি স্থানান্তর। আমার প্রয়োজন হতে পারে ভেক্টর একটা নির্দিষ্ট জায়গায় আছে, অন্য একটা জায়গায় নিয়ে যেতে আমার প্রয়োজন হতে পারে, যার কারণে আমরা ভেক্টর স্থানান্তর করে থাকি। ঠিক আছে, তো ভেক্টর স্থানান্তর আসলে কি দেখো, ভেক্টর স্থানান্তর আচ্ছা, প্রথমে আমি বোর্ডটা ভাগ করে নিই। দেখো, ভেক্টরের স্থানান্তর, দেখো এটা একটা ভেক্টর, আমার প্রয়োজন হচ্ছে এই ভেক্টরটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, এই জায়গায় আছে এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসতে হলে এই ভেক্টরের মান এবং দিক ঠিক রাখা লাগবে। আমি স্থানান্তর করতে পারবো, কিন্তু মান এবং কি দিকটা ঠিক রাখা লাগবে। তাহলে দেখো, আমরা জানি ভেক্টরের মান হচ্ছে তার দৈর্ঘ্যটা, আর দিক হচ্ছে যে সাইডে 30 থাকবে সেটা হচ্ছে তার দিক। তাহলে দিকটা এই পাশে রাখবো, আর মান যতটুকু আছে সেটাই এই জায়গায় নিয়ে আসবো। মনে করো কি, দেখো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, একে কপি করব। দেখো, এই ভেক্টরটাকে আমি কপি করে নিয়ে আসলাম। আমার প্রয়োজন হলো, মনে করো ছিল এই জায়গায়, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে এই জায়গায়, যার কারণে এই জায়গা থেকে নিয়ে এসে আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেখো, দিকও ঠিক আছে, মানও ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের, বলো তো, এটাই হচ্ছে ভেক্টরের স্থানান্তর। এখন দেখো, যদি এইভাবে আরেকটা থাকে, এইভাবে থাকে, দেখো তো, যদি এইভাবে থাকে, দেখো একটা ভেক্টর এইভাবে আছে, এটা হচ্ছে আমি ধরলাম বি ভেক্টর। এটা কি, এটা আমি ধরলাম বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো, এই ভেক্টরটা যেটা ছিল এটা এটা কিন্তু এই জায়গায় আসছে, তাহলে এটা আমার কি এ ভেক্টর। এখন আমার প্রয়োজন হচ্ছে এই ভেক্টরের পাদবিন্দুর সাথে বি ভেক্টরটা কানেক্ট করব। কি করব, কানেক্ট করতে হতে পারে। তখন কি করব, দেখো এর মান এবং দিক ঠিক রেখে এই জায়গায় নিয়ে আসবো। কি, মান এবং দিক ঠিক রেখে। তাহলে দেখো, এই যে এটাকে নিয়ে আসলাম, এই জায়গায় কানেক্ট করালাম। আমার প্রয়োজন অনুসারে আমি ছিল এই জায়গায় নিয়ে আসলাম এই জায়গায়। এটাই হচ্ছে কি ভেক্টরের স্থানান্তর। এটাই হচ্ছে ভেক্টরের স্থানান্তর। ভাই ক্লিয়ার বলো? ক্লিয়ার? আমার প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত হচ্ছে মান এবং দিকটা ঠিক রাখা লাগবে। মান এবং দিকটা কি রাখা লাগবে, ঠিক রাখা লাগবে। তাহলে আমি যে কোনো জায়গায় নিতে পারবো। এটাই হচ্ছে আমাদেরকে ভেক্টরের স্থানান্তর। ঠিক আছে, সমান্তরাল স্থানান্তর। ঠিক আছে, এবার আসো, এটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হও তাহলে পরেরটা দেখো, ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখতে হবে। সেই কথাটা হচ্ছে কি, দেখো যখন ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব, তখন তখন যেন পায়ের সাথে পা, কি ভেক্টরের পায়ের, দাঁড়াও, ভেক্টরের কি পায়ের সাথে সাথে পা, অথবা মাথার সাথে মাথার সাথে মাথা মিলিয়ে যে ক্ষুদ্রতম কোণ পাবো, যে ক্ষুদ্রতম কোণ পাবো, সেটা হবে কি, দেখো পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলিয়ে যে ক্ষুদ্রতম কোণটা পাবো সেটা হবে কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সেটা কি হবে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখন দেখি চলো, সেটা হবে কি আমাদের, বলো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো, এটা হচ্ছে, এদিকে একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে, দেখো এইদিকে আরেকটা ভেক্টর আছে এইদিকে।
আমি এখন বললাম দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, আমি বললাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হচ্ছে এ ভেক্টর, এটা দিয়ে বুঝায় এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কি দিয়ে বুঝায়? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো তো ভাইয়া, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আছে বলো? কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি আছে না? 120 ডিগ্রি আছে। কিন্তু আসলে এটা হবে না, কি এটা হবে না, 120 ডিগ্রি হবে না। আমি বলেছি দেখো, পায়ের সাথে পা, পায়ের সাথে পা অথবা, অথবা, দাঁড়াও, পায়ের সাথে পা অথবা অথবা পায়ের সাথে পা অথবা কি মাথার সাথে মাথা সংযুক্ত করব, ঠিক আছে? তাহলে যে ক্ষুদ্রতম কোণটা তৈরি করবে সেটা হবে কি তাদের মধ্যবর্তী কোণ। এখন দেখো ভাই, প্রথম এ ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এটা বা পা হচ্ছে এটা, বি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এটা বা পা হচ্ছে এটা। তাহলে দেখো তো এদেরকে একই জায়গায় আছে? একই জায়গায় নাই। পা দুইটা একই জায়গায় নাই, তাহলে কি করতে হবে? পা দুইটাকে একই জায়গায় করার ফলে যে ক্ষুদ্রতম কোণটা উৎপন্ন করবে সেটাই হবে কি বলতো? সেটাই হবে আমাদের ভেক্টর কি মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তো, এই ভেক্টরটাকে যদি তুলে নিয়ে আমি এই জায়গায় বসাই, এই ভেক্টরটাকে যদি তুলে নিয়ে আমি এই জায়গায় বসাই, তাহলে এ ভেক্টরের পা এবং বি ভেক্টরের পা একই জায়গায় হবে, তাই না? এ ভেক্টরের পা এবং বি ভেক্টরের পা কি হবে? একই জায়গা হবে। তাহলে আমি এটাকে তুলে নিয়ে দেখো, এটাকে কি আমি এটা তুলে নিয়ে এই জায়গায় বসাইলাম, যে দেখো বসাইলাম। তাহলে এটা কি আর কিছু থাকবে বলো? এটা কি আর কিছু থাকবে? এটা আর কিছু থাকবে না। এটা কি থাকবে বলো? এই পাশে আর কিছু থাকবে না? ওকে নিয়ে চলে গেছি আমি, ওই পাশে নিয়ে গেছি, তাই না? তাহলে এই পাশে আর কিছু থাকবে না। তাহলে এখন কি বলো তো, এই যে এই উৎপন্ন কোণটা, এই কোণটাই হচ্ছে কি আমাদের থিটা বা মধ্যবর্তী কোণ। এই কোণটা কি থিটা বা মধ্যবর্তী কোণ। তাহলে এটা হচ্ছে এখন এ ভেক্টর। দেখো ভাইয়া, এই পাশ থেকে ছিল, কিন্তু আমি তাদের পা একই জায়গায় রাখার জন্য কি করছি, এ ভেক্টরের পাদবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দুটা কানেক্ট করছি, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত বলো তো ভাইয়া? এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। পুরো কোণটা কত? 180 ডিগ্রি। 180 থেকে যদি 120 বাদ দিই, তাহলে যেটা থাকবে সেটাই কি আমার থিটা। সেটাই কি আমার থিটা, তাই না বলো? সেটাই হবে আমাদের থিটা। তাহলে এ ভেক্টর কোণ বি ভেক্টর ইকুয়াল টু, দেখো, 180 মাইনাস 120 ইকুয়াল টু কত হবে বলো তো? 60 ডিগ্রি। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। ভাই ক্লিয়ার? দেখো, এটার শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু কানেক্ট ছিল, কিন্তু আমি বলেছি তাদের মধ্যবর্তী কোণ যখনই নির্ণয় করব, আমরা মনে রাখবো যে পাদবিন্দুগুলোকে একই জায়গায় অথবা শীর্ষবিন্দুগুলোকে একই জায়গায় রেখে যে ক্ষুদ্রতম কোণটা পাবো সেটাই হবে ভেক্টরদের কি মধ্যবর্তী কোণ। আরেকটা দেখি, দেখো, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। আমি বললাম এই কোণটা দেখো, এই কোণটা বললাম আমি 320 বললাম, ঠিক আছে? 320 ডিগ্রি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর মডুল বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, দেখো ভাইয়া, দেখো আমি তাহলে কি শীর্ষবিন্দু, দেখো মাথার সাথে মাথা মিলে আছে, মাথার সাথে মাথা মিলে আছে, তাহলে কি তাদের মধ্যবর্তী কোণ এটা না? এটা কেন বলো? কত হবে? 320 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু আসলে এটা না। আমি বলেছি পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলিয়ে যে যে ক্ষুদ্রতম কোণটা পাওয়া যাবে সেটাই হবে কি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা বলো তো ভাইয়া? বলো এই কোণটা। এটা যদি 120 ডিগ্রি হয়, বৃত্তের কেন্দ্রের কোণ কত বলো? 360। এটা হচ্ছে 120, তাহলে এটা কত বলো? এটা হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে কত? 40 ডিগ্রি। রাইট? ক্লিয়ার? আমি আশা করছি তোমরা ক্লিয়ার এটা, ঠিক আছে? ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সকল দিকগুলো দেখাইলাম তোমরা ক্লিয়ার, ঠিক আছে?
যদি আরেকটা দেখায়, দেখো, যদি আরেকটা দেখায়, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষের সাথে এদিকে একটা বল, এদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল কাজ করছে। এই বলটা আমি ধরলাম F1, এই বলটা ধরলাম আমি F1, এই বলটা ধরলাম F2 বল, F2 বল, ঠিক আছে। এক্স অক্ষের সাথে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই কোণটা আমি ধরলাম, এই কোণটা আমি ধরলাম 30 ডিগ্রি মনে করো, ঠিক আছে। আরেকটা দিই, এটা হচ্ছে অয় অক্ষ, দেখো এই কোণটা হচ্ছে মনে করো অয় অক্ষ, ঠিক আছে। তাহলে অয় অক্ষের সাথে এই দিকে একটা, দেখো অয় অক্ষের সাথে এদিকে একটা বল কাজ করছে, আর ঠিক এই দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে। দেখো আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, এটা হচ্ছে অয় অক্ষ, এটা হচ্ছে অয় অক্ষ। অয় অক্ষের সাথে এইদিকে একটা বল কাজ করছে, আর এই দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে। এদিককার বলটাকে আমি ধরলাম, এদিককার বলটাকে ধরলাম আমি F3, কি ধরলাম F3, এটাকে ধরলাম F4। এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি ধরলাম আমি, আর এই কোণটাকে আমি ধরলাম 45 ডিগ্রি, এই কোণটাকে আমি ধরলাম 45 ডিগ্রি। এখন প্রশ্ন দেখো, এই জিনিসটুকু দেখো, এই জিনিসটুকু দেখো, এই জায়গা থেকে এই জায়গাটুকু দেখো, ঠিক আছে, এই জায়গাটুকু দেখো। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় দিয়ে আমি প্রশ্নটা এই জায়গায় দিই, দেখো প্রশ্ন হচ্ছে F1 এবং F3-র মধ্যবর্তী কোণ কত, F1 এবং F3-র মধ্যবর্তী কোণ কত, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে F4 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত, F4 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। আরেকটা হচ্ছে F1 ভেক্টর আর F4 এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। এই কয়টা প্রশ্ন, এখন দেখো আমরা জানি ভেক্টর দ্বয়ের পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলিয়ে যে ক্ষুদ্রতম কোণ পাওয়া যাবে সেটা হবে কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো ভাই এটার আর এটার পাদবিন্দু হচ্ছে এটা, আর F3 F4 এর পাদবিন্দু হচ্ছে এটা, কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে F1 এর সাথে F3 এবং F4 এর সাথে F2, যার কারণে দেখো এই অক্ষরটাকে আমি কানেক্ট করে দেবো। কি করব, কানেক্ট করে দেবো। এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এটা হচ্ছে আমার এস অক্ষ, দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আমি ধরলাম, এটা আমি ধরলাম ওয়াই অক্ষ। দাঁড়াও একটু দাঁড়াও, এটা হচ্ছে এক্স অক্ষ ধরলাম, আর এটা আমি ধরলাম ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা ধরলাম ওয়াই অক্ষ। এখন দেখো F1 বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে বলো তো, এদিকে আছে 30 ডিগ্রি, F2 কত ডিগ্রি আছে 45 ডিগ্রি কোণে, এটা হচ্ছে F2, আর এই পাশে দেখো এটা হচ্ছে F3, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে কি F4, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে F1 ছিল, এটা ছিল F2 ভেক্টর, এই কোণটা কত ছিল বলো তো, এই কোণটা ছিল 45 ডিগ্রি, কত ছিল 45 ডিগ্রি, আর এই কোণটা কত ছিল 30 ডিগ্রি, তাই না, 30 ডিগ্রি। সাথে বলো এটা হচ্ছে F3, এটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে ছিল, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। আর এই ভেক্টর যেটা F4 ভেক্টর, এটা বলো তো ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, কত ডিগ্রি কোণে, এই যে দেখাও 30 ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। তাহলে আমি যেটা কাজ করলাম দেখো তো,
F1 F2 F3 ভেক্টরের পাদবিন্দুগুলোকে কোথায় কানেক্ট করছি? মূল বিন্দুতে কানেক্ট করছি না? প্রতিটার পাদবিন্দু একই জায়গায় কিনা বলো তো? প্রতিটার পাদবিন্দু একই জায়গায় কিনা বলো? একই জায়গায়। তাহলে পায়ের সাথে পা আমি মিলিয়ে ফেলেছি। এখন পায়ের সাথে পা মিলার পরে যে ক্ষুদ্রতম কোণটা পাবো সেটা হবে তাদের মধ্যবর্তী কোণ, তাই না বলো? সেটা হবে মধ্যবর্তী কোণ। এখন হচ্ছে F1, প্রশ্ন হচ্ছে F1 এবং F3 এর মধ্যবর্তী কোণ। F1 F3 এর মধ্যবর্তী কোণ, F1 কোথায় আছে বলো? এটা। F3 কোথায় আছে? এটা। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোনটা হবে বলো তো? তাদের মধ্যবর্তী কোণ হবে এটা না? তাদের মধ্যবর্তী কোণ কোনটা হবে? এটা। F1 এবং F3 এর মধ্যবর্তী কোণ এটা হবে। তাহলে এই কোণটা কত বলো তো? এটা যদি হয় 30, তাহলে এটা হচ্ছে কত? এটা 30 হলে এটা হবে 60, তাই না? এটা হবে কত? 60। কারণ আমরা জানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা হবে 60, আর এটা হচ্ছে 45। তাহলে 60 আর 45 কত বলো তো? 60 আর 45 কত? 60 আর 45 105 না বলো? 60 আর 45 কত? 105 ডিগ্রি, ঠিক আছে? 105 ডিগ্রি। তাহলে প্রথম কোশ্চেন আমাদের সলভ। এবার দ্বিতীয় কোশ্চেনে কি বলছে বলো? দ্বিতীয় কোশ্চেনে কি বলছে যে F4 এবং F2 মানে এই কোণটা দেখো, F2 হচ্ছে এটা, F4 হচ্ছে এটা, এদের মধ্যবর্তী কোণ এটা। মধ্যবর্তী কোণ এটা না বলো? মধ্যবর্তী কোণ এটা। এটা যদি 30 ডিগ্রি হয়, বুঝো, তাহলে এটা হচ্ছে কি 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, মানে এদিকে কি আছে? 45 ডিগ্রি আছে। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে কি 30 ডিগ্রি। 45 আর 30 কত বলো তো? 75 না? কত? 75। তাহলে F4 এবং F2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে? 75 ডিগ্রি। এবার আসো F1 আর F4 এর কথা বলছে। F1 F4 কি বলছে? F1 এবং F4 এর কথা। তাহলে দেখো তো F1 কোথায় আছে? এটা হচ্ছে F1 আর F4 হচ্ছে এটা, তাই না? তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণ এটা না? বলো এটা মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। 60 আর 90 কত? 60 90 140। এটা যদি 30 হয় তাহলে এটা হচ্ছে কত বলো তো? এটা হচ্ছে 60। তাহলে 140 আর 60 কত? 140 আর 60 কত বলো তো? 200 না? বলো 200 না? 200 ডিগ্রি। কিন্তু আসলে দেখো আমি বলেছি পায়ের সাথে পা মিলানোর পরে যে ক্ষুদ্রতম কোণটা পাবো, এই কোণটা যদি 200 ডিগ্রি হয়, বুঝো, এই কোণটা যদি 200 ডিগ্রি হয়, এই কোণটা যদি 200 ডিগ্রি হয়, এই কোণটা যদি পুরোটা যদি 200 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কতটুকু এটা বলো? এই কোণটা কতটুকু? এই কোণটা কতটুকু বলো তো? সরি, এই পুরো কোণটা হচ্ছে, দেখো এদিকে তাকাও, একটু তাকাও, এই পুরো কোণটা হচ্ছে 200 ডিগ্রি, বুঝো। এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত পুরো কোণটা হচ্ছে 200 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বলো? এই কোণটা কতটুকু? আমরা জানি 360। ওইটা যদি 200 ডিগ্রি হয় তাহলে এটা হবে 160। তাহলে বলো তো 200 বড় না 160 বড়? 200 বড়। আমি বলছি পায়ের সাথে পা মিলিয়ে যে ক্ষুদ্রতম কোণ পাওয়া যাবে সেটা হবে কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণটা কত বলো তো? 160 না? তাহলে 160, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 160। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। আর প্রবলেম থাকবে কখনো ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে? কখনো আর প্রবলেম থাকবে? আমি আশা করছি প্রবলেম তোমাদের থাকবে না, ঠিক আছে? তো চলো সামনের দিকে আগাই। দেখো ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। ভেক্টর রাশির কি জ্যামিতিক যোজন নিয়ম। আমরা যেমন ইচ্ছা মতো স্কেলার যোগ করতে পারি। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। 4 আর 3 যোগ করলে কত হয়? 7। কিন্তু ভেক্টর রাশি এই সকল যোগ বিয়োগ মেনে চলে না, ঠিক আছে? এই সকল যোগ বিয়োগ মানে না। ভেক্টর রাশি কিছু জ্যামিতিক নিয়মে যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে? যেমন ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর, বুঝো। এদিকে আমি গিয়েছি, এ থেকে এদিকে গিয়েছি আমি 3 মিটার, এই পাশে গিয়েছি 4 মিটার, ঠিক আছে? এটা গিয়েছি কি 3 মিটার, এই পাশে গিয়েছি 4 মিটার। এখন দেখো এই জায়গায় আমার সরণ হয়েছে কতটুকু বলো? আদি বিন্দু থেকে শেষ বিন্দু কি আমার সরণ? আদি বিন্দু থেকে শেষ বিন্দু কি আমার সরণ? তাহলে মোট সরণ কতটুকু বলবো বলো? মোট সরণ কি এটা বলবো? বলো যে 3। মোট সরণ কত বলবো বলো? এটা বলবো কি 3 + 4 = 7।
এই যোগটা হচ্ছে স্কেলার যোগ। কি এটা কি স্কেলার যোগ? এটা 7 হবে না, ঠিক আছে। এইভাবে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো না, ভেক্টর রাশির যোগ এভাবে মেনে চলে না, ঠিক আছে। তাহলে চলো আবার দেখি আরেকটা দেখি। দেখো এদিকে গেলাম 3 মিটার, এইদিকে গেলাম 4 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের দেখো সরণ কতটুকু হবে বলো তো। আমি আছি কোন পয়েন্টে? এই পয়েন্টে যাত্রা শুরু করছি, আছি এখন এই পয়েন্টে। তাহলে আমার সরণ কোনটা হবে বলো? সরণ এটা হবে না বলো? এই আদি থেকে এটা সরণ তোমার এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কত ছিল? এটা ছিল 3 মিটার, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4 মিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই বাহুটার দৈর্ঘ্য কত পাবো বলো তো? 5। কি পাবো? 5 পাবো। তাহলে দেখো এই যে এটা আমি কি দিয়ে বের করলাম? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কোথায় ইউজ করা হয় বলো তো? পিথাগোরাসের উপপাদ্য জ্যামিতিকে প্রয়োগ করা হয় না, জ্যামিতিকে ইউজ করা হয়, যার কারণে ভেক্টর রাশি যোগ বিয়োগ সাধারণত কি জ্যামিতিক নিয়মে করতে হয়, ঠিক আছে। জ্যামিতিক নিয়মে করতে হয়। ঠিক জ্যামিতিক নিয়ম, কিছু কিছু জ্যামিতিক নিয়ম আছে, যেমন যেমন 1 নম্বর হচ্ছে সাধারণ সূত্র। 1 নম্বর হচ্ছে কি সাধারণ সূত্র। 2 নম্বর হচ্ছে কি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। 3 নম্বর বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, ঠিক আছে। 4 নম্বর সামান্তরিক সূত্র এবং কি 5 নম্বর হচ্ছে উপাংশ সূত্র, ঠিক আছে। সূত্র এই দেখো কয়টা, এই যে ভেক্টর রাশি যোগ বিয়োগ সাধারণ, এই সকল সূত্রগুলো মেনে চলে, ঠিক আছে। তো এখন দেখবো আসলে কিভাবে মেনে চলে সাধারণ সূত্র, তাই না? সাধারণ সূত্র কিভাবে মেনে চলে সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো চলো সামনে আগাই, প্রতিটা দেখবো। সাধারণ সূত্র হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুর দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কি করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে। দেখো বললাম কি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, এটা হচ্ছে প্রথম ভেক্টর, এর শীর্ষবিন্দু এটা। প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কি করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এটার পাদবিন্দু থেকে এটার শীর্ষবিন্দু পর্যন্ত কি করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি ধরি এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে কি এদের দুইটাকে যোগ করে আমি কি পেয়েছি বলো তো? এদেরকে দুইটাকে যোগ করে আমি পেয়েছি আর ভেক্টর। কি পেয়েছি? আর ভেক্টর, যেটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সমান, ঠিক আছে। যেটা হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সমান। কিন্তু দেখো তো দেখো তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু, লেখা যায় কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করার ফলে কি পেয়েছি? আর ভেক্টর পেয়েছি। যদি কোনো সময় যদি আর ইকুয়াল টু এ প্লাস বি লিখো, এটা কিন্তু ভুল ভাইয়া, এটা কিন্তু ভুল। এ কি করে বলো, কি মনে করে দেখো তো? এটা কি মিন করে? এটা মিন করে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মানের যোগফল লব্ধি বা আর, ঠিক আছে। এ ভেক্টর এবং বি ভেক্টরের মানের যোগফল হচ্ছে কি আর এটা মিন করে এ ভেক্টর এবং বি ভেক্টর এর যোগফল হচ্ছে কি আর
ভেক্টর। ঠিক আছে, দুইটা কথা কি, দুইটা কথা কিন্তু আলাদা। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল হচ্ছে কি আর ভেক্টর, আর এই জায়গায় বলছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানের যোগফল হচ্ছে আর ভেক্টর। তাহলে আগে যে পড়লাম দেখো তো, দেখো তাহলে দেখো এটা ছিল কিন্তু আমাদের আর ছিল, কি ছিল আর ছিল, এটা হচ্ছে কি আমাদের আর। দেখো তো এটা আর এটা যোগ করছি, মানে এটা হচ্ছে এ ভেক্টরের মান, এটা হচ্ছে কি বি ভেক্টরের মান, মানগুলো যোগ করে বলো তো 7 পাচ্ছি, কত পাচ্ছি? এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এই দুইটা যোগ করলে এটা কি তার চেয়ে ছোট না? ছোট কিনা? দুটোটা ছোট কিনা বলো? ছোট যদি হয় তাহলে এই দুটো যোগ করলে, মানগুলো যোগ করলে এটা পাওয়া সম্ভব নয়। কিন্তু দেখো এটা দেখো এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান যোগ করে কিন্তু কত আসে? 7 আসেনি, 7 আসেনি, আসে কত? 5। এই জন্য দেখো দুইটা জিনিস একই না। ঠিক আছে, দুইটা জিনিস কি একই না। তাহলে এটা ভাই ক্লিয়ার, এটা কি ক্লিয়ার? কি হবে? যোগফল হবে আর ভেক্টর, যোগফল হবে কি আর ভেক্টর। এখন আছে ত্রিভুজ সূত্র, যেই সাধারণ সূত্রটা পড়লাম প্রায় একই রকম ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে ত্রিভুজের অপর বাহুটি বিপরীত ক্রমে লব্ধির দিক নির্দেশ করবে। কি করবে? লব্ধির দিক নির্দেশ করবে। তাহলে দেখো একই জিনিস, এটা হচ্ছে একই ক্রমে ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে ক্রিয়া করে, একই ক্রমে মানে একই দিকে ক্রিয়া করে, দেখো তাহলে উপর বাহুটি কি নির্দেশ করবে বলো? উপর বাহুটি কি নির্দেশ করবে? উপর বাহুটি বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। উপর বাহুটি বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর, এটা হবে কি বলো? আর ভেক্টর, যেটা কার সমান? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সমষ্টির সমান। দেখো বলছে দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে ক্রিয়া করে, দেখো যে একই ক্রমে ক্রিয়া করছে, কি করছে দেখো তো, একই ক্রমে এটার দিকে দিকে, এটার দিকে দিকে, এটার দিকে এটা, একই দিকে ক্রিয়া করলে ত্রিভুজের ওপর বাহুটি বিপরীত ক্রমে তাদের উল্টা দিকে, দেখো তাদের উল্টা দিকে লব্ধির মান এবং কি করবে? লব্ধির মান নির্দেশ করবে। তাহলে তার দিকটা হবে কি? প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুর দিকে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজ সূত্র, এটাই কি আমাদের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, অনেক সময় অনেক কোশ্চেন আসে, যেমন বলো তো ঢাবিতে এই প্যাটার্ন থেকে একটা কোশ্চেন আসছে, যেমন ত্রিভুজটা ছিল এরকম, ত্রিভুজটা ছিল এটাই, মনে করো এটাই ছিল। ঠিক আছে, এটা হচ্ছে এটাই ছিল। অপশানগুলো হচ্ছে 1 নম্বর অপশান হচ্ছে দেখো আর ভেক্টর ইকুয়াল, দেখো এরপর কি আছে? এরপর হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রে কি বলে দেখো তো, 2 বা ততোধিক মানে 2 এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু, দেখো অনেকগুলো ভেক্টর, মনে করো ABC 2-3টা ভেক্টর নিই, একই ক্রমে সাজাবো। কি করব? একই ক্রমে সাজাবো। দেখো এদিকে নিলাম একটা ভেক্টর, এদিকে নিলাম একটা ভেক্টর, ক্রম কিন্তু একই আছে। দেখো একটা নিলাম এইদিকে, একটা নিলাম এইদিকে, বুঝছো, এদিকে। তাহলে বলছে কি 2 বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের, দেখো একই ক্রমে কিন্তু আমি সাজাচ্ছি, তাদের ক্রমটা কিন্তু একই দিকে আছে। দেখো ক্রমটা কিন্তু একই দিকে আছে, কি আছে? ক্রমটা কিন্তু একই দিকে আছে, ক্রমটা কিন্তু একই দিকে আছে। দেখো ক্রমটা কি আছে? একই দিকে আছে। একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু, প্রথম ভেক্টরের কোনটা? প্রথম ভেক্টর এটা না, বলো প্রথম ভেক্টরের পাদবিন্দু, প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যোগ করলে, দ্বিতীয় ভেক্টর, দেখো দ্বিতীয় ভেক্টর যোগ করলে বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধি পাওয়া যায়। দ্বিতীয় ভেক্টর এটা ছিল না, বলো এটা যদি এ ভেক্টর হয়, এটা হবে কি বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে কি ডি ভেক্টর। ঠিক আছে, বলছে বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি পাওয়া যায়। এভাবে পরবর্তী প্রত্যেকটি বলতেছে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, বুঝো, প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে কি দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, প্রথম ভেক্টর পাদবিন্দু এটা, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু এটা করলে কি পাওয়া যাবে বলো তো? এটা কি বলো তো? এই জায়গাটুকু দেখো, এই জায়গাটুকু হচ্ছে কি ত্রিভুজ সূত্র না? ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে তার লব্ধি। এই লব্ধিটা কি হবে বলো? এই লব্ধিটা হবে এ ভেক্টর
প্লাস বি ভেক্টর, তাই না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এই দুইটাকে বাদ দাও, এই দুইটাকে বাদ দাও, বলছে পাওয়া যাবে লব্ধি। এভাবে পরবর্তী প্রত্যেকটি ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যোগ করতে করতে সর্বশেষ যে ভেক্টরটি পাওয়া যাবে সেটাই বাহুটি ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এটা এখন মনে করো 1 নাম্বার বা প্রথম ভেক্টর, আর এটা মনে করো 2 নাম্বার ভেক্টর, ঠিক আছে? তাহলে এটার পাদবিন্দু থেকে এটার শীর্ষবিন্দু কানেক্ট করব, এটার পাদবিন্দু থেকে কি এটা শীর্ষবিন্দু কানেক্ট করব কিনা, এটা পাদবিন্দু থেকে দেখো এটা শীর্ষবিন্দু কানেক্ট করলাম। আচ্ছা দাঁড়াও একটু, আচ্ছা দাঁড়াও, এবার দেখো তাহলে এটা হচ্ছে আমার এখন প্রথম ভেক্টর, এটা হচ্ছে কি দ্বিতীয় ভেক্টর। তাহলে এটা কি প্রথম ভেক্টর পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুটা কি হবে, লব্ধি নির্দেশ করবে না? বলো, লব্ধি নির্দেশ করবে। লব্ধি যদি নির্দেশ করে তাহলে এটা কি হবে বলো তো, এটা কি হবে? এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে কি সি। তাহলে এর যোগ করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কি সি ভেক্টর। এখন চিন্তা করো, এটাও বাদ, এখন এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, সাথে এটাও বাদ। এখন হচ্ছে এটা আর এটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর, এটা হচ্ছে কি দ্বিতীয় ভেক্টর, এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। তাহলে কি প্রথম ভেক্টর পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যোগ করব। কি করব? দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যোগ করব, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যোগ করলাম, এই যে যোগ করলাম। তাহলে এটাই কি বলবো, দেখো তো লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এটাই কি, এটাই হবে আমাদের লব্ধির মান এবং দিক। এটাই হবে কি বলো তো, এটাই হবে আমাদের আর ভেক্টর। কার সমান? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কি ডি ভেক্টর, ঠিক আছে? এটাই হবে আমাদের কি লব্ধি, তাই না? বহুভুজ সূত্র আসলে কোথায় কাজে লাগে? বহুভুজ সূত্র আসলে কোথায় কাজে লাগে? মনে করো এটা হচ্ছে একটা ফুটবল, এটা হচ্ছে কি একটা ফুটবল, ঠিক আছে? এখন তুমি এই পাশ থেকে বল প্রয়োগ করছো, আরেকজন এই পাশ থেকে, আরেকজন এই পাশ থেকে, আরেকজন এই পাশ থেকে। মনে করো চারজন চারদিক থেকে বল প্রয়োগ করছো, তাই না? চারজন চারদিক থেকে বল প্রয়োগ করছো, কিন্তু আসলে কি বলটা চারদিকে যাবে বলো? বলটা চারদিকে যাবে না, যে কোনো একদিকে যাবে। ঠিক সেইরূপভাবে দেখো আমি ভেক্টর নিয়েছি অনেকগুলো, 4টা নিয়েছি, কিন্তু আমার দিকটা হচ্ছে কি প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু দিকে, ঠিক আছে? এটাই আমার কি হয়েছে, লব্ধি হয়েছে। এটা হচ্ছে কি বহুভুজ সূত্রের কাজ। হ্যাঁ, ক্লিয়ার? দেখো এরপর কি আছে দেখি তো, আছে সামন্ত্রিক সূত্র। বলছে কোন সামন্ত্রিকের একই বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু, একই বিন্দু হতে অঙ্কিত দুইটি কি সন্নিহিত বাহু। তাহলে দেখো একটা হচ্ছে নিলাম এই পাশ দিয়ে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। দেখো সন্নিহিত বাহু, দুইটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ, সামন্ত্রিকের কি, সামন্ত্রিকের কর্ণে কি নির্দেশ করবে বলো তো? এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ঠিক আছে? লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আমরা কি জানি বলো? আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল, তাই না? তাহলে এই বাহুটাকে যদি কপি করে উপরে দিই, কপি করে উপরে দিই, দেখো কপি করে উপরে দিলাম, তাহলে এই বাহুটা বলো তো এটা কি এই পাশে হবে না? আবার এই দাঁড়াও, একটু দাঁড়াও, কপি হয়নি, এই যে কপি করলাম এই পাশে, ঠিক আছে? তাহলে কি এটা একটা সামন্ত্রিক অঙ্কন করে ফেললাম। সামন্ত্রিক অঙ্কন করার পর বলছে কি এই বিন্দু থেকে এদের কর্ণ হবে কি লব্ধি, এদের কর্ণ কি হবে বলো? লব্ধি হবে। তাহলে লব্ধিটা হচ্ছে মনে করো এটা, লব্ধিটা হচ্ছে এটা, ঠিক আছে? এবার আসো, এটা হচ্ছে ধরলাম পি ভেক্টর, এটা ধরলাম পি ভেক্টর, এটা ধরলাম কি কিউ ভেক্টর। এটা যদি পি ভেক্টর হয় এটা কি হয় বলো তো? এটা হবে পি ভেক্টর না? এটাও হবে পি ভেক্টর। এটা যদি কিউ ভেক্টর হয় এটাও হবে কি, এটাও হবে কিউ ভেক্টর, ঠিক আছে? কিউ ভেক্টর। এখন এটা আমাদের কি মিন করে বলো তো? এটা মিন করে লব্ধি, অর্থাৎ পি ভেক্টর প্লাস
কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে। এখন দেখো এই সামান্তরিকের কি আছে, ওপর একটা কর্ণ আছে না, ওপর কর্ণটা কি মিন করে, এই কর্ণটা মিন করছে ভেক্টর দ্বয়ের কি যোগফল, ভেক্টর দ্বয়ের যোগফল। তাহলে ওপর কর্ণটা কি মিন করে দেখো তো, ওপর কর্ণটা কি মিন করে, দেখো ওপর কর্ণটা কি মিন করে এটা। এখন আসো আমি এটা বাদ দিলাম, ঠিক আছে, এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, শুধু এটা নিয়ে কাজ করব এখন। এই যে কিউ আর এটা নিয়ে কাজ করব। তাহলে এই রেখাটা আমি দিলাম আর ভেক্টর প্রাইম, ঠিক আছে, আর ভেক্টর প্রাইম। তাহলে আমরা জানি প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর, আমরা কি জানি প্রথম ভেক্টর, দেখো এটা যদি আমি চিন্তা করি প্রথম ভেক্টর, তাহলে এটা যদি প্রথম ভেক্টর হয় এটা কি দ্বিতীয় ভেক্টর, দ্বিতীয় ভেক্টরের প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুর দিকে লব্ধি নির্দেশ করবে। তাহলে এখন কি পি হচ্ছে আমাদের কি লব্ধি, এই ক্ষেত্রে কি পি হচ্ছে আমাদের লব্ধি। তাহলে পি ভেক্টর ইকুয়াল টু হবে কি কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, তাই না, পি ভেক্টর ইকুয়াল টু কি কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। আমার প্রয়োজন আর ভেক্টর বলতে আর প্রাইম যেটা, আর প্রাইম যেটা, তাহলে আর প্রাইম যদি আমি বের করতে চাই, আর প্রাইম ভেক্টর ইকুয়াল টু কি আসবে বলো তো, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তাই না, এটা আছে। এটা যদি আসে কি বলো তো, ওপর কোণটা কি মিন করছে বলো, এই কোণটা মিন করছে যোগ, আর এই কোণটা মিন করছে কি তাদের ভেক্টর দ্বয়ের কি বিয়োগ, ঠিক আছে, ভেক্টর দ্বয়ের কি বিয়োগ। ভাই ক্লিয়ার, ক্লিয়ার হলে এখন আসো আমি এই লব্ধির মানটা বের করতে যাচ্ছি, আমি এই আর বের করতে যাচ্ছি, কি আমি এই আর বের করতে যাচ্ছি, এ আর বের করতে চাচ্ছি। তাহলে আর যদি বের করতে চাই তাহলে মনে করো এটা হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে, সি থেকে একটা লম্ব আঁকি, সি থেকে একটা লম্ব অঙ্কন করি, সি থেকে একটা লম্ব অঙ্কন করি, লম্বটা হচ্ছে এটা, দাঁড়াও সি থেকে একটা লম্ব অঙ্কন করি, লম্বটা হচ্ছে এটা, বুঝো লম্বটা হচ্ছে এটা। তাহলে দেখো তো বি থেকে আর একটু বর্ধিত করা লাগবে কিনা, বি থেকে আর একটু বর্ধিত করা লাগবে, সেটা আমি বর্ধিত করলাম এই পর্যন্ত, বুঝছো, এই পয়েন্টটার নাম দিলাম আমি, এই পয়েন্টটার নাম দিলাম আমি কি ডি দেওয়া আছে, এটা দিলাম কি, ঠিক আছে। দেখো চিন্তা করো, এই জায়গাটা চিন্তা করো, শুধু এই জায়গাটুকু চিন্তা করো, দেখো এই জায়গাটুকু, এটা কি একটা সমকোণী না বলো, এটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ যেখানে আর হচ্ছে তাদের অতিভুজ পি, আর বি থেকে সি এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব, এটা কি এটা হচ্ছে লম্ব। তাহলে এখন দেখো এই কোণটা যদি আমি ধরি, দেখো এই কোণটা যদি আমি এখন এই কোণটা পুরো কোণটা যদি ধরি আমি আলফা, আর লব্ধির সাথে উৎপন্ন কোণ হচ্ছে ধরলাম থিটা, তাহলে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা কত হবে আলফা, কারণ অনুরূপ কোণ, কি কারণ হচ্ছে অনুরূপ কোণ, এটা যদি আলফা হয় এটাও হবে কি আলফা। দেখো এখন আমি কিন্তু দেখো পিথাগোরাস উপপাদ্য অতিভুজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে বের করতে পারি, কিন্তু ভূমির আমি এই জায়গাটুকু জানি না, ভূমির এই জায়গাটুকু জানি না, আর লম্বের এই জায়গাটুকুর কোনো মান জানি না। তাহলে প্রথম টার্গেট হচ্ছে লম্বের এই মানটা বের করা, সাথে ভূমির এই মানটা বের করা, ঠিক আছে, ভূমির এই মানটা বের করা, ঠিক আছে। তো চলো প্রথম টার্গেটে যেটা ত্রিভুজ, ত্রিভুজ বা দেখো বা লিখে দাও, দেখো বলতে পারি না এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব, দেখো লম্ব বলতে কোনটা, লম্ব বলতে সি ই স্কোয়ার না, সি ই স্কোয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা এ থেকে ই পর্যন্ত, ভূমি হচ্ছে এ থেকে ই পর্যন্ত, তাহলে এ ই স্কোয়ার। এখন দেখো এই সমান কি লেখা যায় বলো তো, এই সমান লেখা যায় এ বি, এই সমান কি এ থেকে বি প্লাস বি সি প্লাস কি বি প্লাস বি, তাহলে আমি এ ই সমান লিখলাম এ বি প্লাস কি বলো বি, ঠিক আছে। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি আর, এটার পরিবর্তে কি লেখা যায় আর, আর স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এটার পরিবর্তে আমি লিখতে পারি এ বি প্লাস বি, ঠিক আছে।
তাদের উপর হোল স্কয়ার। এখন দেখো আমি জানি না এখান থেকে বের করবো আর, কিন্তু আমি জানি না সিই জানি না এবি জানি, কিন্তু দেখো এবি জানি, পি হচ্ছে ভেক্টর, পি ভেক্টরের মান আমি বের করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এবি জানি, কিন্তু বিই জানি না, অর্থাৎ এই জায়গাটুকু জানি না আর জানি না এই জায়গাটুকু। ঠিক আছে, তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এই দুইটা বের করার। ঠিক আছে, এই দুইটা কি করা, বের করা। ত্রিভুজ, দেখো ত্রিভুজ, ত্রিভুজ কি বিসিই, বিসিই এ, দেখো ত্রিভুজ বিসিএ তুমি কি জানো দেখো তো, এটা কিন্তু আমি বলেছিলাম এটা হচ্ছে কি কিউ ছিল, এটা কি ছিল কিউ ভেক্টর। তুমি কিউ জানো, তোমার প্রয়োজন হচ্ছে লম্ব বের করা, কি লম্ব, তুমি জানো কোন লম্ব, জানো লম্ব বের করবা, তুমি জানো অতিভুজ। লম্ব আর অতিভুজের ভিতরে কার সম্পর্ক, সাইন থিটা না, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা বলতে আলফা ইকুয়াল টু লম্ব, দেখো লম্ব কোনটা সিই, ডিভাইডেড বাই কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বলতে কি বি সি বা সি বি, তাই না, বলো সি বি। আমার প্রয়োজন কি সিই, আমার প্রয়োজন হচ্ছে সিই, তাহলে সি ইকুয়াল টু কি বলো সিবি সাইন আলফা। দেখো সিবি এখানে দেখো তো সিবি কি আছে, কিউ আছে না, কিউ আছে, তাহলে আমি লিখতে পারি সিই সমান কি লেখা যায় বলো কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে দেখো আমার প্রয়োজন ছিল সিই এর মান, আমি সিই বের করে ফেলছি। ঠিক আছে, আমি সিই বের করে ফেলছি, আমি সিই বের করে ফেলছি। তাহলে দেখো এটার মান আমি বের করে ফেলছি, কিন্তু দেখো এদিকে, কিন্তু এটার মান লাগবে না, এটারও তো মান লাগবে। এটার মান যদি আমি বের করতে চাই, এটা হচ্ছে ভূমি, এটা জানি অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার, কস থিটা। তাহলে ত্রিভুজ, আবার দেখো ত্রিভুজ বি সি ই এ কি, দেখো তো আমার প্রয়োজন হচ্ছে ভূমি, জানি অতিভুজ, কস থিটা সমান কি, কস থিটা সমান হচ্ছে লম্ব, কি কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ কস থিটা বলতে আলফা ইকুয়াল টু ভূমি কি বলো তো বি, ভূমি হচ্ছে বি থেকে ই, আর অতিভুজ হচ্ছে কি বলো বিসি, অতিভুজ হচ্ছে বিসি। আমার প্রয়োজন কি বি, আমার প্রয়োজন হচ্ছে বি, তাহলে বি ইকুয়াল টু কি আসবে বলো বিসি কস আলফা। এখন দেখো বিসি সমান কি লেখা যায় দেখো তো এই যে দেখো বিসি সমান লেখা যায় কিউ, কি লেখা যায় কিউ, তাহলে কিউ কস আলফা। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম, আমার যা প্রয়োজন ছিল আমি সবগুলাই পেয়ে গেছি। ঠিক আছে, সবগুলাই পেয়ে গেছি। তাহলে এই জায়গায় আসো এখন, আর স্কোয়ার ইকুয়াল টু সিই, তাকাও এই জায়গায় সি কোথায় দেখো তো, সি সমান কি কিউ সাইন আলফা না, কিউ সাইন আলফা মানে স্কোয়ার যদি করে দিই কিউ স্কোয়ার কি আসবে সাইন স্কোয়ার আলফা, তাই না, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এবি। দেখো এই এবি মানে কি বলো তো, এবি মানে কি পি না, এবি মানে কি পি ভেক্টর দেওয়া আছে তার মান লাগবে কি পি, প্লাস বি, এই যে দেখাও বি মানে কি কিউ কজ আলফা, কিউ কজ আলফা, তাই না, তাদের উপর কি আছে হোল স্কয়ার, তাদের উপর আছে হোল স্কয়ার। এখন দেখো যদি চিন্তা করো, দেখো এটাকে যদি চিন্তা করো এটাকে যদি চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা না, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা এটা, তাই না, বলো ওইটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস পি স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2 বলতে 2, পি এ বলতে পি আর বি বলতে কি কিউ কজ আলফা, তাই না, 2ab প্লাস বি স্কোয়ার বলতে কি কিউ স্কোয়ার কি বলো কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে দেখো তো কি লেখা যায়, আর স্কোয়ার ইকুয়াল টু দেখাও সাইন স্কোয়ার কজ আলফা, দাঁড়াও একটু
এই জায়গায় তাকাও, এই জায়গায় আছে কি কিউ স্কোয়ার, এই জায়গায় আছে কি কিউ স্কোয়ার। যদি কমন নিই কিংবা পিকে আগে নিয়ে চলে আসো, পি স্কোয়ারকে আগে নিয়ে চলে আসো, পি স্কোয়ারকে আগে নিয়ে আসলাম, আর এই জায়গা থেকে কমন নিলাম, এই জায়গা থেকে কমন নিলাম কিউ স্কোয়ার। কি কমন নিলাম? কিউ স্কোয়ার। যদি কমন নিই তাহলে কী থাকে বলো তো? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে, পড়ে থাকলো। আর এই যে কী থেকে পড়ে? টু পি কিউ কজ আলফা, তাই না? টু পি কিউ কজ আলফা। এখন বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এই পুরোটার মান কত? এই পুরোটার মান কত বলো? এই পুরোটার মান 1 না? 1। তাহলে পুরোটার মান যদি 1 হয় তাহলে আমরা কী লিখতে পারি? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, দেখো প্লাস এটা সমান হচ্ছে 1, লেখার দরকার নাই। এটা সমান কি দেখো তো? টু পি কিউ কজ আলফা। আমার প্রয়োজন কি বলো? আমার প্রয়োজন ছিল আর এর মান বের করা। কিসের মান? আর ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন এখানে আসো, পি কি? পি হচ্ছে একটা ভেক্টর যার মান, পি একটা ভেক্টরের মান, কিউ হচ্ছে একটা ভেক্টরের মান, আর আলফা কি? আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আলফা কি? আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে আমরা জানি ভেক্টরের মানও থাকে দিকও থাকে। কি থাকে? মানও থাকে দিকও থাকে। আমি মান বের করে ফেললাম। এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা কি রাখতে হবে? আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা কিন্তু মুখস্থ রাখবো। তাহলে মানটা বের করে ফেললাম। এখন দিকটা আমাকে বের করতে হবে না? দিক যদি বের করতে হয় আমি ধরেছি, দেখো পি এর সাথে যে লব্ধি কোণটা দেখাও, পি এর সাথে এই যে লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে থিটা। আমি বলে দিব এই থিটার মানটা যদি বের করতে পারি তাহলে আমি বলে দিব যে পি এর সাথে এত ডিগ্রি কোণ করে কি লব্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে আমার থিটা বের করতে হবে। থিটা যদি বের করতে হয় এই ত্রিভুজটা চিন্তা করো ভাইয়া, দেখো এই ত্রিভুজটা চিন্তা করো তুমি, এই ত্রিভুজটা দেখো, এই পুরোটা চিন্তা করো। এই পুরোটা কি? এই পুরোটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তুমি এইটা জানো, তুমি এটা জানো, তুমি এটাও জানো, তাই না? লম্বের মান জানো, আবার কি জানো? ভূমির মান জানো। লম্বের মান জানো, ভূমির মান জানো। তোমাকে বের করতে হবে থিটা। তাহলে ট্যান থিটা, দেখো ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে দিক বের করার জন্য যেটা করতে হবে, কি করতে হবে বলো? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বলতে কোনটা বলো তো? সি না? লম্ব বলতে সি। দেখো ওই জায়গায় সি সমান কি? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই, দেখাও ডিভাইডেড বাই। আর ভূমি বলতে এই পুরোটা না? বলো এই পুরোটা বলতে হচ্ছে এ থেকে বি প্লাস বিই। তাহলে পুরোটা কি আছে বলো? এটা আছে একটা পি, বা দাঁড়াও আরেকটু দেখাই, আরেকটু দাঁড়াও। এবার দেখো এই জায়গায় দেখো সাইন ট্যান থিটা সমান কি? লম্ব মানে সি ই ডিভাইডেড বাই, দেখাও ভূমি বলতে কি বলো তো? এই না? এ ই, ঠিক আছে। আবার এই সমান, এই যে দেখো এই সমান কি লেখা যায়? এ বি প্লাস বি। কি লেখা যায়? ট্যান থিটা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এস ই সমান লেখা যায় এ বি প্লাস বি, এ বি প্লাস বি, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে পরের টুক দেখো, দেখো সিই সমান কি বসাতে পারি? দেখো তো সিই সমান লেখা যায় কি? ট্যান থিটা ইকুয়াল টু সি সমান লেখা যায় কিউ সাইন আলফা ডিভাইডেড বাই এ বি সমান কি লেখা যায়? দেখো এ থেকে বি হচ্ছে কি? পি না? পি। তাহলে এ বি সমান লেখা যায় পি প্লাস, আর বি সমান কি বলো? বি সমান হচ্ছে কিউ কজ আলফা। এটা হচ্ছে কি আমাদের দিক নির্ণয়ের ফর্মুলা। যদি আমি থিটা বের করবো, তাই না? যদি থিটা বের করি তাহলে ট্যান ইনভার্স কি হবে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি হবে বলো তো? পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে। এটাই কি আমাদের দিক নির্ণয়ের ফর্মুলা। এখন বলে দিব পি এর সাথে এত ডিগ্রি কোণে লব্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে দিকও বলে দিলাম, মান বের করলাম, দিকও বলে দিলাম, ঠিক আছে। পারবা না? দেখো বেসিক যেন ক্লিয়ার থাকে, এগুলো কিন্তু মুখস্থ করলে হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু বেসিক যেন ক্লিয়ার থাকে এই জন্য আমি একবারই বেসিক থেকে দেখাই দিয়েছি, ঠিক আছে। আমার এই ফর্মুলা দুইটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। হয়
এটা আর এই ফর্মুলাটা দুইটা মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? যদি বুঝতে পারো তো অনেকগুলা এখন থিওরি দেখলাম, তাই না? থিওরি দেখলাম, তখন এই থিওরিগুলোতে কি টাইপের কোশ্চিন হয় বা কিরকম কোশ্চিন আছে সেই কোশ্চিনগুলো এখন দেখবো, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেন যেটা সেটা আছে কি কত 5 নিউটন। দেখো এই জায়গায় দেখো 5 নিউটন, এই জায়গায় কত আছে 5 নিউটন। 5 নিউটন এবং 5 নিউটন মানে দুইটি বল পরস্পর 70 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান কত? কি বের করতে বলছে? লব্ধি মানে কিসের মান বলো তো? আর এর মান না, লব্ধির মান কত? এখানে কি দেওয়া আছে দেখো, দুইটা বল দেওয়া আছে, ভিন্ন ভিন্ন দুইটা বল দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। আমাকে বলছে কি লব্ধি কত, মানে বের করতে হবে কি আর, ঠিক আছে? তাহলে আর সমান কি আমরা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। দেখো এই লব্ধি বের করার জন্য দেখো, এই যে দেখো লব্ধি বের করার জন্য ফর্মুলা দেখলাম না, এই যে ফর্মুলা দেখলাম না, এই ফর্মুলা বসালছি ওই জায়গায় বসালছি, কি বসালছি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে বল দেওয়া আছে তাই না? এখানে বল দেওয়া আছে পি সমান হচ্ছে 5 আবার কিউ সমান কি 5 এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা কত বলো তো 70 ডিগ্রি, তাই না? 70 ডিগ্রি। তাহলে যদি বসাই আর ইকুয়াল টু কি আছে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার বলতে কত 25 না, 5 এর উপর স্কোয়ার মানে 25, কিউ স্কোয়ার 5 এর উপর স্কোয়ার মানে কি 25 প্লাস 2 5 5 কস কত 70 ডিগ্রি, কস 70 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 25 আর 25 যোগ করলে কত বলো 50 প্লাস 5 দুগুণা 10, 5 10 50 কস 70 ডিগ্রি। এখন তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো যেটা আসবে সেটাই কি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারটা একটু দেখে নিবা, ঠিক আছে? এটা হবে কি আমাদের অ্যান্সার। তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা বলছি লব্ধির মান কত হবে। দেখো দেখাও এই যে বের করতে বলছি কি লব্ধির মান কত হবে, আমি দিকের কথা বলেনি, যদি বলতো লব্ধি কত তখন লব্ধি বের করতাম, লব্ধি কত তখন লব্ধির মানও বের করতাম, সাথে দিকটা বের করতাম। কিন্তু এই জায়গায় নির্দিষ্ট করে বলে দিয়েছে লব্ধির মান কত, এই জন্য শুধু মানটাই বের করছি, ঠিক আছে? পরেরটা দেখি, দেখো পরেরটা দেখো কত আসছে, কত বোর্ডে আসছে দেখো তো, সরি কত ইউনিভার্সিটিতে আসছে দেখো। তাহলে ম্যাথটা কত ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে, অনেকবার আসছে তাই না? তো দেখো পরেরটা কি বলছে, দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান হচ্ছে 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত, মানে লব্ধি বের করতে হবে, ঠিক আছে? লব্ধির মান কত। এখন দেখো বলছে দুইটি ভেক্টরের রাশি প্রত্যেকটির মান হচ্ছে 5। যদি ভেক্টর রাশিগুলো যদি আমি ধরি এখানে দেখো, এখানে বলছে প্রত্যেকটি হচ্ছে 5 একক, মানে পি ইকুয়াল টু হচ্ছে কিউ ইকুয়াল টু কত 5, মানে কিউ এর হচ্ছে 5 এবং কি পি এর হচ্ছে 5 এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? আমাকে বের করতে বলছে কিসের মান বলো, আর এর মান, আর ইকুয়াল টু হর, ঠিক আছে? আবার একটা শর্টকাটও আছে, ঠিক আছে? দেখো শর্টকাট আছে, কেমন শর্টকাটটা, দুইটা যদি সমান মানের হয়, বুঝো দুইটি যদি সমমানের হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবা লব্ধির মান ওই ভেক্টরগুলো যে কোনো একটা সমান হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি লব্ধি হবে কত 5, তো চলো এখন দেখি লব্ধিটা বের করে দেখি। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, ঠিক আছে? রুট ওভার পি স্কোয়ার বলতে কত বলো তো, পি স্কোয়ার কোনটা 5 এর উপর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 কস কত ডিগ্রি বলো তো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো 120 ডিগ্রি না, 120 ডিগ্রি। তাহলে দেখো এই জায়গায় রুট ওভার
5 এর উপর স্কোয়ার মানে কত 25 প্লাস 25 প্লাস প্লাস দেখো 5 দুগুণা 10, 5 দুগুণা কত 10, 5 10 50, তাই না 50। এবং কস 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ। যদি ক্যালকুলেশন করি দেখো এই যে ক্যালকুলেশন করলে কত আছে দেখো তো 25 প্লাস 25, দেখো কাটাকাটি করলে কই কত প্লাসে মাইনাসে মাইনাস 25 কত আসবে 25। তাহলে এটা কাটা কত থাকে √25। √25 মানে কত বলো তো 5 না। দেখো তাহলে অ্যান্সার হবে লব্ধির মান কত হবে, লব্ধির মান হবে 5। লব্ধির মান হবে কত 5। আমি আগেই বলছি দুইটা যদি সমমানের ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে যে কোনো একটা ভেক্টরের সমান, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভেক্টর কি আছে 5 একক, তাহলে লব্ধি হবে কত 5। ক্লিয়ার। পরেরটা দেখি। এবার দেখো পি ভেক্টর কিউ ভেক্টর ভেক্টরের লব্ধির মান কত, ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত। এখন তাকাও, আমরা জানি লব্ধির ফর্মুলা কি ছিল, লব্ধির এটা ছিল না বলো, আর ভেক্টর হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের সমষ্টি, তাই না। আর ভেক্টর কি হবে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সমষ্টি। আমাকে বলছে আর ভেক্টরের মান কত, ঠিক আছে। প্রথমে আর ভেক্টরটা বের করি, পরে আর ভেক্টরের মানটা আমরা বের করছি, ঠিক আছে। প্রথমে যদি আর ভেক্টরের মানটা বের করি, আর ভেক্টরটা বের করি তাহলে কি আসবে, আর ভেক্টর ইকুয়াল টু দেখো আর ভেক্টর ইকুয়াল টু পি। দেখো পি ভেক্টর কি দেওয়া আছে বলো তো, 2i একক ভেক্টর প্লাস জে একক ভেক্টর প্লাস কে একক ভেক্টর, তাই না। সূত্রের প্লাস, দেখো এই যে প্লাস কিউ ভেক্টর কি দেওয়া আছে, i একক ভেক্টর প্লাস জে একক ভেক্টর। এখানে ডবল আই দিয়ে দিয়েছে, দেখো এই ডবল আই দিয়েছে, মনে হয় একটাই মনে হয়, এটাও কিন্তু বোর্ড কোশ্চেন। তাহলে i একক ভেক্টর প্লাস 2 জে একক ভেক্টর প্লাস 2 কে একক ভেক্টর, তাই না। যোগ করতে হবে। এখন দেখো আমরা জানি যোগ করার নিয়ম কিরকম ছিল বলো তো, কি ছিল। আমরা জানি যোগ করার নিয়ম হচ্ছে i এর সাথে i কে যোগ করব, জে এর সাথে জে কে, কে এর সাথে কে কে, ঠিক না। তাহলে i এর সাথে i যদি যোগ করি তাহলে কি আসে বলো, i এর সাথে যদি i যোগ করি তাহলে আমাদের কি আসবে, আর ভেক্টর ইকুয়াল টু দুইটাই প্লাস i মানে 3i, তাই না। 3i প্লাস জে প্লাস 2j, তাহলে প্লাস 3j, ঠিক আছে। এই যে কে প্লাস 2k, তাহলে কত আসবে প্লাস 3k, ঠিক আছে। এটা কি চেয়েছে বলো, এটা আর ভেক্টর, দুইটা ভেক্টর সমষ্টি হলো এটা ভেক্টর। আমার কাছে এটা চাইনি, চেয়েছে কি লব্ধির মান, লব্ধির মান। তাহলে মান কিভাবে বের করে, আর ভেক্টর মডুলাস করব, ঠিক আছে। √ওভার দেবো, i এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার প্লাস জে এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার প্লাস কে এর সামনে যেটা থাকবে তারপর স্কোয়ার। তাহলে কি আছে বলো তো, √ওভার 9 প্লাস 9 প্লাস 9, 3 নং 27, তাই না। √ওভার কত 27 বলতে কত 3 নং 27, তাহলে লেখা যায় 3√3। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লব্ধির মান হচ্ছে এটা। ভাই ক্লিয়ার। এটাও তোমার সম্ভবত ঢাকা বোর্ড একটা এমসিকিউতে আসছিল, তো যদিও আমি অনেক সময় নিয়ে করাচ্ছি কারণ তোমাদের বোঝাচ্ছি এই জন্য অনেক সময় লাগছে, কিন্তু এত সময় লাগবে না, দেখে দেখেই বলা যাবে, ঠিক আছে। তো পরেরটা দেখি, পরেরটা কি আছে দেখো, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টর মান নিচের কোনটি হবে না। কোথায় আছে দেখো তো, কোথায় আছে দেখো, আসছে ঢাকা ইউনিভার্সিটি, আসছে রাজশাহী ইউনিভার্সিটি। মানে ম্যাথটা মানে গুরুত্বপূর্ণ, তাই না বললো। এখন দেখো দুইটা ভেক্টর, বুঝো দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, অর্থাৎ এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কি কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত হবে তাহলে বলো তো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তাহলে লব্ধি পাওয়া যায় সর্বোচ্চ। অর্থাৎ তুমি মনে করো এদিকে টানছো 2 নিউটন বলে, আর একজন টানছে 3 নিউটন বলে, তাহলে দুইটা কি যোগ হবে না বলো, মানে কি অনেক জোরে যাবে বস্তুটা,
ওদের জোরে যাবে, তাহলে লব্ধিটা হবে ম্যাক্সিমাম। লব্ধিটা হবে কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা হবে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, ঠিক আছে, পি প্লাস কিউ। আর ম্যাক্সিমাম হবে লব্ধির মান হবে কি ভেক্টরদ্বয়ের যোগের সমান, ঠিক আছে, ভেক্টরদের মানের যোগের সমান। আর দেখো একটা ভেক্টর কাজ করছে মনে করো এই দিকে, বুঝো, একটা ভেক্টর কাজ করছে এইদিকে, আরেকটা ভেক্টর কাজ করছে এইদিকে। দেখো এদিকে টানছে একজন মনে করো 2 নিউটন বলে, এদিকে টানছে একজন 5 নিউটন বলে। আর এই পয়েন্টে ছিল বস্তুটা, ঠিক আছে, বস্তুটা ছিল এই পয়েন্টে। তো বস্তুটা কোন দিকে যাবে বলো, এদিকে আসবে না, বস্তুটা এদিকে আসবে, কিন্তু কত নিউটন বলে আসবে, 3 নিউটন বলে। কি দেখে বুঝলাম, এদিকে 2 নিউটন ভ্যানিশ হয়ে গেছে, বাকিটা এদিকে টানবে। তাহলে কি করছি, বিয়োগ করছি, তাই না, বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, তাহলে আর হবে মিনিমাম। দেখো মান কমে যাচ্ছে, তাহলে আর হবে কি মিনিমাম পি ডিফারেন্স কিউ, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে। তাহলে লব্ধির মানটা রেঞ্জটা কত দাঁড়ালো বলো তো, লব্ধির রেঞ্জটা দাঁড়ালো এরকম, আর মিনিমাম থেকে আর হবে আর ম্যাক্সিমামের সমান বা তার চেয়ে ছোট। আর মিনিমাম থেকে শুরু করে লব্ধি হবে আর মিনিমাম থেকে শুরু করে তার চেয়ে বড়, অথবা আর ম্যাক্সিমামের সমান বা তার ছোট। তাহলে দেখো তো বলছে কি, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি, লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি, ঠিক আছে। এখন দেখো এই দুইটা দিয়ে যদি আমি আর ম্যাক্সিমাম বের করি, আর ম্যাক্স কত আসবে বলো, 3 + 4 কত আসবে 7। আর মিনিমাম যদি বের করি কত আসবে বলো, 4 - 3 কত আসবে 1। তাহলে দেখো আমার রেঞ্জটা কত হবে, লব্ধিটা কত হবে বলো তো, লব্ধিটা হবে 1 থেকে শুরু করে, বুঝো, 7 এর সমান। 1 থেকে শুরু করে 1 এর চেয়ে ছোট, অথবা 1 এর বড়, বা অথবা 7 এর থেকে শুরু 1 থেকে শুরু করে 1 এর চেয়ে বড় বা 1 এর সমান। আর এটা কি 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট। এখন দেখো 7 এর, তাহলে এই রেঞ্জের ভিতরে কোনটা কোনটা পড়ে বলো তো, 1 এর ছোট 1 এর বড় কোনগুলা বলো, 1 এর বড় হচ্ছে 3 5, মানে এটা হবে। 7 এর ছোট কোনগুলা বলো, 1 3 4 5, এটা হবে। শুধু রেঞ্জের বাইরে কোনটা আছে বলো তো, রেঞ্জের বাইরে হচ্ছে এটা। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো, আমাদের অ্যান্সার হবে কোনটা বলো, বলছে ভেক্টরের মান নিচের কোনটি হবে না, কি বলছে হবে না। তাহলে রেঞ্জের বাইরে আছে আমার এটা, রেঞ্জের বাইরে আছে এটা, তাহলে এটা আমার অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার হলে দেখো পরেরটা দেখো, বলছে দুটি সমান মানের, দেখো দুটি সমান মানের ভেক্টর লব্ধির মান কোন অবস্থায়, কোন অবস্থায় বলতে দিক বোঝাচ্ছে, ঠিক আছে। আর ভেক্টর দিক বলতে তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। অবস্থায় এদের প্রত্যেকের মান সমান হবে, কি প্রত্যেকের সমান হবে, বুঝাও প্রশ্নটাকে। দুইটি সমান মানের ভেক্টর লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের সমান হবে, মানে লব্ধিটাও হবে তাদের যে কোনো একটা সমান। ভাই করাইলাম না এরকম, এই যে 5 নিউটন দিয়ে করাইলাম, ওইটা কি ছিল, কোন অবস্থায় ওইটা লব্ধির মানটা কি আমাকে বের করতে বলছিল। আর এই জায়গায় বলছে তাদের মধ্যবর্তী কোণটা। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, সমান মান। এখানে দেখো পি সমান হবে কিউ, এবং দেখো এদের প্রত্যেকের সমান হবে লব্ধি, কি হবে লব্ধি। তাহলে এটাও ধরলাম, আর আমি ধরলাম দেখো এ, পি সমান হচ্ছে কিউ, কিউ সমান হচ্ছে আর, আর সমান হচ্ছে কি এ, তিনটেরই মান হচ্ছে একই। এখন আমাকে বলছে তার কোন অবস্থায় আলফা ইকুয়াল টু হট, আলফা ইকুয়াল টু কি হট। তাহলে আমরা কি জানি বলো, লব্ধির ফর্মুলা আমরা কি জানি, লব্ধির ফর্মুলা আর স্কোয়ার ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। এখান থেকে কি বের করবো বলো, আলফাটা বের করবো, এখান থেকে কি বের করবো, আলফাটা বের করবো, ঠিক আছে। আলফাটা যদি বের করতে হয় আর সমান কি বলো, আর সমান হচ্ছে এ, পি সমান কি বলো, পি সমান হচ্ছে এ, কিউ সমান কি, কিউ সমান হচ্ছে, যেহেতু কি বলছে সমমানের, মানে প্রতিটার মান হবে সমান, সাথে লব্ধিও হবে তাদের সমান, ঠিক আছে। প্লাস 2 a ডট এ, মানে কি বলো তো, এ বলতে বুঝো প্রশ্নটা, এই জায়গায় বুঝো, পি এর মান হচ্ছে এ, কিউ এর মান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার হবে না বলো, কজ আলফা। আমার টার্গেট কি বের করা, আলফার মান,
এ স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কজ আলফা, এই স্কোয়ারগুলোকে যোগ করে দিলাম। এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি কমন যায় বলো তো? কমন যাচ্ছে 2a স্কোয়ার, তাহলে কি থাকে 1 প্লাস কজ আলফা। ঠিক আছে, এখন দেখো এটাকে ভাগ করে দিই, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার, তাই না? এটা আছে না বলো? তাহলে কি থাকে 1 প্লাস কজ আলফা। ঠিক আছে, এখন দেখো এ স্কোয়ার কাটা, আমার প্রয়োজন কি? এখানে আছে হাফ, আমার হচ্ছে আলফা প্রয়োজন, 1 প্লাস কজ আলফা। ঠিক আছে, তাহলে দেখো এই 1টাকে এই পাশে যদি নিয়ে চলে আসি, 1টাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কিছু 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু কজ আলফা, তাই না? কজ আলফা, এখন কজ আলফাটাকে এই পাশে নিয়ে চলে আসো, কজ আলফা ইকুয়াল টু কি? দেখো মাইনাস হাফ থেকে প্লাস হাফ থেকে মাইনাস 1 বিয়োগ করলে কত থাকবে বলো? মাইনাস হাফ। আমার প্রয়োজন হচ্ছে আলফা, তাহলে কি হবে বলো? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 1/2, তখন কত বলো? অর্থাৎ আলফা সমান কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। যদি তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, তাহলে তাদের লব্ধির মান হবে পি অথবা কিউ এর যে কোনো একটা সমান। ঠিক আছে, যে কোনো একটা সমান। ভাই বুঝছো প্রশ্ন? অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, তাই না? পারলে অনেক সহজ। এবার দেখো পরেরটা দেখো, 3 নিউটন 4 নিউটন বলের লব্ধি ভেক্টর হচ্ছে আর। 3 নিউটন এবং 4 নিউটন বলের লব্ধি ভেক্টর হচ্ছে আর। প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয়। তাহলে এটা পরের বিষয়। আগে দেখো এই যে কত দেওয়া আছে? 3 নিউটন ও 4 নিউটন, এটা নিয়ে কাজ করি। তাহলে আর এদের লব্ধি হচ্ছে কত? আর স্কোয়ার হবে কত বলো? আর স্কোয়ার হবে 9, 3 এর উপর স্কোয়ার 9 প্লাস 4 এর উপর স্কোয়ার মানে কি 16। আচ্ছা একটু বেশি ডিটেলসে করে দিই। দেখো আমরা কি জানি লব্ধি ফর্মুলা? আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2p কিউ কজ আলফা, তাই না? কজ আলফা যদি হয় তাহলে দেখো তো, আর স্কোয়ার ইকুয়াল টু পি সমান কত? 3 মানে কত? 9 না বলো? 9 4 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস 2 3 দুগুণ 6 4 6 24 কত? 24 কজ আলফা। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নাও। এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নাও। এবার আসো পার্টটা আসো। এটা হলো 1 নম্বর সমীকরণ। বলছে প্রথম বলকে যদি দ্বিগুণ করি তাহলে কত হবে? আছে 3, দ্বিগুণ করলে কত হবে? 6, করলে লব্ধি ভেক্টরও হয় দ্বিগুণ। দেখো লব্ধি ভেক্টর হবে দ্বিগুণ, মানে এখানে আছে আর, দ্বিগুণ করলে কত হবে বলো তো? 2r না? 2r। লব্ধি ভেক্টর হবে কত? 2r হয়। বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো এখন আর এর জায়গায় আবার দেখো লব্ধির জায়গায় কি 2r না? বলো 2r হোল স্কয়ার ইকুয়াল টু প্রথম বল যেটা ছিল 3 নিউটন, এটার উপর স্কয়ার হবে। এটার উপর স্কয়ার হবে? 3 এর উপর স্কয়ার হবে না, হবে কিসের উপর? তাহলে দ্বিগুণ করা হয়েছে। তাই কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। তাহলে 6 এর উপর স্কয়ার হবে, তাই না? 6 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার প্লাস 2 6 4 কজ আলফা। ঠিক আছে, এখন দেখো এটাকে স্কয়ার করে আর স্কয়ার ইকুয়াল টু 36 প্লাস 16 প্লাস কত আছে বলো তো? 6 দুগুণ 12 আর 4 12 48, 4 12 48 কজ আলফা। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরো। এটাকে 2 নম্বর সমীকরণ ধরো। দেখো তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তাকাও যে প্রথমে আর এর মানটা বের করে রাখছি না, এই আর এর মানটা যদি 2 নম্বর সমীকরণে বসাই দিই, 2 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে এখান থেকে কি আলফার মান বের করতে পারবো না। তাহলে কি দেখো 2 নম্বর সমীকরণে বলতে পারি 2 নং সমীকরণে আর স্কয়ারের মান বসিয়ে পাই। আর স্কয়ার এর মান বসাই। ঠিক আছে, আর স্কয়ারের মান বসাই। আর স্কয়ারের যদি মান বসাই তাহলে কি আছে বলো তো?
4 থাকবে। আর স্কোয়ার মান কত? 9। দেখো 9 প্লাস 16 বলে কত আছে? 25 আছে না? একবার বসিয়ে দিলাম 25, ঠিক আছে? 25 প্লাস 24 কজ আলফা, ঠিক আছে? ইকুয়াল টু, দেখো 4 আর আরের মানটা বসালাম, ইকুয়াল টু কত? 36 যোগ 16, 36 যোগ 16 কত? 52, 36 যোগ 16 কত? 52, 52 প্লাস 48 কজ আলফা, তাই না? কজ আলফা। এখন দেখো এই 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে যদি গুণ করি কত আসবে? 4 25-এ 100, ঠিক আছে? প্লাস 4 24-এ কত? 96 না? বলো 96 কজ আলফা ইকুয়াল টু 52 প্লাস 48 কজ আলফা, ঠিক আছে? 48 কজ আলফা। এবার দেখো এই দেখো আলফাগুলো, কজ আলফাগুলো একদিকে নিয়ে নিই। এই জায়গায় হচ্ছে 96টা, দেখো এই পাশে হচ্ছে 96, এই পাশে যদি আসে এটা, এই যে প্লাস আছে, এই পাশে আসলে কি মাইনাস না? মাইনাস কত হবে? মাইনাস 48 কজ আলফা, ঠিক আছে? মাইনাস 48 কজ আলফা। এবং সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাও, যদি নিয়ে যায় তাহলে কি 52 মাইনাস 100, তাই না? বলো এটা থেকে দেখো 96 থেকে যদি 48 বিয়োগ করি কত থাকে? 48 কজ আলফা ইকুয়াল টু, দেখো 52 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে কত থাকবে? মাইনাস 48, কত থাকবে? মাইনাস 48, ঠিক আছে? তাহলে কজ আলফা ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস 1। আলফা ইকুয়াল টু কী হবে? কজ ইনভার্স কত আসবে? মাইনাস 1, ঠিক আছে? কজ ইনভার্স কত আসবে? মাইনাস 1। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে দাঁড়াও একটু, কজ ইনভার্স মাইনাস 1, যে মানটা আছে সেই মানটা হচ্ছে আলফা ইকুয়াল টু কত হবে? দেখছো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? অ্যান্সার হচ্ছে এটা। দেখো আমাকে বলেছিল বলদ্বয়ের মধ্যবর্তী বা অন্তর্বর্তী কোণ নির্ণয় করো, সেই কোণটা কত? 180 ডিগ্রি। ভাই ক্লিয়ার? ক্লিয়ার যদি হও, আর আছে কিনা দেখি, আর নাই, আর নাই। দেখো আমি আশা করছি যা পড়াইলাম বা আগের ক্লাসে যা পড়াইছি তোমরা সুন্দরভাবে সব কিছু বুঝেছো। তো কতটুকু বুঝেছো কি না বুঝেছো ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।